অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে মেটাফর সম্পর্কিত সরাসরি এক্সারসাইজের ভিডিও আপলোড করার জন্য। তাহলে আমি এর ধারাবাহিকতায় অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 3 মেটাফরের এক্সারসাইজ কীভাবে সহজভাবে করা যায় আমি সেই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি অ্যাপ্লাই করছি। লক্ষ্য করো, এখানে এই যে 6টি লাইন আমি কবিতার উঠিয়ে দিচ্ছি। ভিডিওটি লেন্থি হবে বিধায় আমি ফুল লাইন এখানে অ্যাপ্লাই করি নাই, অর্থাৎ এই কবিতাতে প্রায় 19টি লাইন আছে। এই 19টির মধ্যে 6টি লাইন আমি এখানে অ্যাড করেছি। এর মধ্যে এই 5টি লাইনেই এই চকের মধ্যে এক্সারসাইজের মধ্যে থাকবে, আর সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আর এই জন্য তোমাদেরকে একটু কবিতা সম্পর্কে তো আইডিয়া থাকতে হবে। আমি এই কবিতাটার বাংলায় বলে দিচ্ছি, ইংরেজি তো তোমরা সবাই জানো, পড়ে নেবে। আমি আর বাংলাটা সহজভাবে করে দিচ্ছি যাতে এক্সারসাইজটি তোমাদের জন্য একদম সহজ হয়। তাহলে লক্ষ্য করো, এখানে যে কবিতাটিতে বলা হয়েছে মাদার টু সং বাই ল্যাংস্টন হিউজ, অর্থাৎ কবিতার নাম হচ্ছে মাদার টু সং আর লেখক হচ্ছে কি ল্যাংস্টন হিউজ। আর কবিতাটি যে বিষয়ে বলা হয়েছে এটি হচ্ছে, শোনো বাবা আমি তোমায় বলি, আমার জীবনে কোনো ক্রিস্টাল সিঁড়ি ছিল না, ওটাতে ছিল কাঠা আর খোঁচা আর ভাঙ্গা বোর্ড, আর এমন কিছু জায়গায় যেখানে মেঝেতে কার্পেটও ছিল না, একেবারেই খালি। কিন্তু তারপরেও আমি সব সময় চড়াই ভাঙতে থেকেছি আর পৌঁছেছি মাথার মতো জায়গায়, আর মুড়ে ঘুরিয়েছি, আর কখনো অন্ধকারে হেঁটেছি যেখানে কোনো আলো ছিল না। তাই বাবা তুমি কখনোই পিছিয়ে যেও না, তুমি ধাপগুলোতে বসেও যেও না, যেহেতু দেখেছো এটি একটু কঠিন। তুমি পরেও যেও না, কারণ আমি এখনো চড়ছি সোনা, আমি এখনো চড়ছি, আর আমার জীবনে কোনো ক্রিস্টাল সিঁড়ি ছিল না। অর্থাৎ কবিতাটিতে একজন মা তার ছেলেকে এই জীবনের বাস্তবতা এখানে বুঝিয়েছে, অর্থাৎ দুঃখ কষ্টের মাঝে আমার থাকার জায়গা পর্যন্ত ছিল না, তারপরেও আমাকে অনেকে আবার খুঁচাও দেয়, অর্থাৎ বাস্তব জীবনটা এখানে তিনি অ্যাপ্লাই করেছেন এবং সেখানে থেমেও থাকা যাবে না সেটাও কেউ বুঝিয়েছেন। অর্থাৎ এটাই বুঝিয়েছেন যে জীবনটা একটা মঞ্চ নাটক, সেখানে হাসি থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, আর এরই মাঝে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, আমি এই কবিতার প্রসঙ্গগুলো আলোচনা ডিটেল করছি না, কারণ এখন তো আমি আলাদাভাবে কবিতা পড়াচ্ছি না, আমাদের দরকার শুধু এক্সারসাইজ। তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই, কীভাবে সহজভাবে এই আনসারটা করা যায়। আমি কয়েকটা পদ্ধতি এবং কয়েকটা সিস্টেম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে ওকে, শুরু করা যাক। আর এখানে এই 5টি লাইন সিলেক্ট করেছি, টোটাল প্রথম 6টি লাইন। এই 5টি লাইন আমার চোখের মধ্যেই থাকবে। এই প্রত্যেকটা লাইনের আমি মেটাফর আলাদা করে এই চকটি তৈরি করছি। তাহলে আমি এই লাইনগুলো এখন মুছে দিয়ে আমি চকটি রেডি করছি। তাহলে লক্ষ্য করো, লাইফ ফর মি এন্ড বিন নো ক্রিস্টাল স্টেয়ার, আমার জীবনে কোনো ক্রিস্টাল সিঁড়ি ছিল না, অর্থাৎ জীবনে চলার পথে কারো সহযোগিতা এখানে ছিল না, সেটাই বুঝিয়েছি। তাহলে এখানে কম্পেয়ারিং পার্সন অর থিং, তাহলে কি জিনিসটা তুলনা করা হয়েছে, অর্থাৎ জীবনকে তুলনা করা হয়েছে। এই যে এখানে লাইফ, তাহলে আমরা এখানে লিখবো কি লাইফ, এটি লিখলেই চলবে। অথবা আমরা কি লিখতে পারি স্পিকারস লাইফ। যদি তোমরা আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাও তাহলে লিখবে স্পিকারস লাইফ। অর্থাৎ এই কম্পেয়ার কে বলছে, কবিতার মধ্যে যে বলে অর্থাৎ যে ভাব প্রকাশ করে সেই হচ্ছে কি বক্তা, তার কারণেই স্পিকারস লাইফ। শুধু লাইফ না লিখে স্পিকারস লাইফেও লিখতে পারো। তারপরে লক্ষ্য করো কিসের সাথে কম্পেয়ারটা করা হয়েছে, অর্থাৎ এই যে এখানে নো ক্রিস্টাল স্টেয়ার, অর্থাৎ একটা সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। এটা কোন সিঁড়ি, জীবনে চলার ধাপগুলা, এই জন্য ক্রিস্টাল স্টেয়ার। এখানে দেওয়া হয়েছে স্টেয়ার কেস, অর্থাৎ ওয়ার্ডটাকে সিমিলার ওয়ার্ড দিয়ে একটা ভাব প্রকাশ করা হয়েছে স্টেয়ার কেস, অথবা এই যে ক্রিস্টাল স্টেয়ার, এই যে এখান থেকে হুবহু লিখতে পারো। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। তারপরে এই যে রিজন টু ইউজ দ্য মেটাফর,
এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টেরই সমস্যা হয়। তো লক্ষ্য করো, এই যে আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম যে কিভাবে অ্যান্সার করতে হয় এক্সারসাইজ ব্যতীত, সেটার মধ্যে আমি বলেছিলাম যে হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস, এই লাইনটা অ্যাপ্লাই করে তারপরে যে জিনিসটার সাথে কম্পেয়ার করা হয় সেটা লিখতে হবে। তাহলে ক্রিস্টাল স্টেয়ার, আমরা তো ইস্যুর সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ জীবনের ধাপ, এই কারণে যে ক্রিস্টাল স্টেয়ার অ্যাড করে দিলে চলতেছে। এইভাবে প্রত্যেকটা চকি এই লাইনটা যদি লিখে তারপরে যে কম্পেয়ার করা হয়েছে সেটা তোমাদের লিখে দিলেই চলবে। তারপরে বিষয় আছে যে একটা চক আমরা এমনভাবে লিখি যে একবারে বারবার ওই কথাটা আমরা অ্যাপ্লাই না করে আমরা হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংসের পরিবর্তে এই যে টু শো, টু ডেসক্রাইব, আরও কিছু আসবে, সেগুলো আমি সরাসরি এই যে পরবর্তী লাইনগুলো আসতেছে সেটাতেই ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো যে ক্রিস্টাল স্টেয়ার, তাহলে আমরা টু শো দিয়েও লিখতে পারি। মূলত হচ্ছে যে এখানে একটি ফ্রেজ ইউজ করবো, যে অর্থাৎ ভাবের ওয়ার্ডগুলা ভাবার্থ যেটা প্রকাশ হয়েছে এই কারণে কম্পেয়ার করার এই ওয়ার্ডগুলার ভাবার্থটা সেখানে অ্যাপ্লাই করা। তাহলে আমরা টু শো দিয়েও লিখতে পারবো, টু ডেসক্রাইব দিয়েও লিখতে পারবো, অথবা হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস দিয়েও লিখতে পারবো। তো পূর্বে বলেছি আমরা একই ক্যাটাগরি বারবার ইউজ করলাম না, এখন আমরা টু শো দিয়ে লিখবো। এই যে অথবা এইভাবে লেখা যাবে টু শো স্পিকারস লাইফ, অর্থাৎ বক্তার জীবনটাই এখানে কি করা হয়েছে, জীবনের যে দুঃখ কষ্টগুলো এই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মূলত হচ্ছে যে এই লাইনটার মধ্যে তো বক্তার জীবনকেই কম্পেয়ার করা হয়েছে, এই কারণে বারবার লাইফ ওয়ার্ডটি এখানে আসতেছে। তাহলে টু শো স্পিকারস লাইফ, অথবা হেয়ার আনলাইক থিংস স্পিকারস লাইফ, ওইটাও লেখা যাবে। অথবা আর একটু স্ট্যান্ডার্ড করার জন্য অ্যাড করে দিতে পারো হার্ডশিপ, অর্থাৎ স্পিকারস লাইফ হার্ডশিপ, এটাও এতটুক অ্যাড করে দিতে পারো। আর নয় স্পিকারস লাইফ পর্যন্ত লেখলেও চলবে। অথবা তুমি আরেকটা সিস্টেমে লিখতে পারো, অর্থাৎ টু ডেসক্রাইব দ্য স্পিকারস লাইফ। এটাকে যদি আরো একটু স্ট্যান্ডার্ড করতে যাও তাহলে এই আরো কয়েকটা ওয়ার্ড এখানে অ্যাড করে দাও, যেমন দ্য হার্ডশিপ অফ ক্লাইম্বিং স্টেয়ার, অর্থাৎ জীবনের কঠিন ধাপগুলা, উপরে ওঠার ধাপগুলাও তার জীবনে খুব কঠিন ছিল, অর্থাৎ কেউ সহযোগিতা কারো ছিল না। তাহলে দেখো আমি এখানে একটা, দুইটা, তিনটা সিস্টেম আমি এখানে দেখিয়ে দিয়েছি, যে ওইভাবে অথবা ওইভাবে। তারপরে আরেকটা সিস্টেম আমি বলে দিচ্ছি, একটা কবিতা 18 থেকে 20 লাইন বা 10 লাইন 15 লাইন থাকবে, তোমরা বড় লাইনগুলো নিয়ে এখানে শুরু করবা, তাহলে লিখতে আরো সুবিধা হবে। তাহলে এখানে ওই জায়গায় সমস্যা হবে না, সর্বশেষ ধাপে সমস্যা হবে, তখন তো তুমি টু শো, টু ডেসক্রাইব, হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস এই স্টেপগুলা দিয়ে এখান থেকে শেষের ওয়ার্ডগুলা নিয়ে বসাইলো, মোটামুটি একটা ম্যাচিং হয়ে যাবে। এটা হচ্ছে কি টেকনিক। তারপরে দেখো, আর বিশেষ করে এটার ভাবার্থ তো জানতেই হয়, তবে জানার কোনো শেষ নেই, তবে ততটুকু জানো যতটুকু না জানলেই নয়, অর্থাৎ তোমার ধারণ ক্ষমতা অনুযায়ী অ্যাপ্লাই করো। আমি প্রত্যেকটা সিস্টেমই বলে দিচ্ছি। তারপরে দেখো দ্বিতীয় লাইন, ইটস হ্যাড ট্যাক্স। ট্যাক্স মানে কি, অনেকে বলে যে আমাকে ঠ্যাক দিছে, অর্থাৎ আটকে দিছে, অর্থাৎ ইটস হ্যাড এটার ছিল বাধা, ইন ইট এটাতেও ছিল বাধা। তাহলে দেখো এই যে এখানে মূল বিষয়টা কি দেওয়া হয়েছে, আমি একটু এই অংশটা থেকে এই অংশটা বুঝছি, যে এখানে আমরা ঠ্যাক লিখলাম, অর্থাৎ কিসের সাথে, ওই যে বাধার সাথে কি করা হয়েছে, আমাদেরকে কম্পেয়ারটা করা হয়েছে। এখন আমরা এখানেও তো এই যে কোন জিনিসটা, এই যে বাধা বিপত্তি, বাধার অপশনটা নিয়ে আবার ওইটার মধ্যেও ছিল আবার বাধা,
জীবনটা তো একটা বাধা আছে, দুঃখ কষ্টের মধ্যে যায়, সেখানেও আবার আরো বাধা, ওই বাধার মতো বাধা। এই কারণে এখানে হচ্ছে কি এফটে কালস, অর্থাৎ এটার ওয়ার্ডের মিনিংটাই হচ্ছে কি বাধা। এখন এখানে সিমিলার ওয়ার্ড ইউজ করতে পারো ব্লক, অথবা ইউজ করতে পারো কার, অথবা ইউজ করতে পারো হিন্ডার, অর্থাৎ চারটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করো। তাহলে মূল বিষয় হচ্ছে যে বুঝে বুঝে আনসার করো, তাহলে এই যে অল্প লাইনের থেকেও ছোট লাইন থাকলেও এখানে আরো সহজে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেওয়া হয়েছে যে বাধার ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে রিজন বা রিজন টু ইউজ দ্য মেটাফোর, তাহলে আমরা এই যে পূর্বের সিস্টেমে অ্যাপ্লাই করব। টু শো কি দেখাইছে, দ্য স্পিকার্স। এখন আমি বলি প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় দ্য স্পিকার ইউজ করে পরেরগুলাকে একত্রিত করে দিব, তাহলে আবার আরেকটা এই ভাবার্থটা অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো দ্য স্পিকার্স এই যে টেক্সট, অর্থাৎ বক্তার যে বাধা সেটাই এখানে দেখানো হয়েছে। অথবা তুমি দাস টু শো লিখতে পারবো, অথবা টু ডেসক্রাইব দিয়ে এখানে তারপরে দিবা দ্য স্পিকার্স এক্সপিরিয়েন্সড, অর্থাৎ যেহেতু মা বলছে যে জীবনটা খুবই কঠিন, কঠিনত্বের মাঝে তারপরেও তোমাকে থেমে থাকা যাবে না, সামনের দিকে অ্যাডভান্স হতে হবে। তো এই যে ভাবার্থগুলা, তাহলে এটা তার একটা দক্ষতা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এক্সপিরিয়েন্স অর্থ তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে দক্ষতা দেখাইছি কিসে, এই যে ইন হার লাইফ, অর্থাৎ এই যে মাঝে তার সন্তানকে বুঝিয়েছে জীবনটাই কঠিনত্বে, তাহলে এখানে এই যে ইন হার লাইফ তার জীবনের দক্ষতাটা এখানে প্রকাশ করেছে সেটাই, অর্থাৎ এখানে তো বাধা বিপত্তি, ওই ভাবার্থটা এখানে প্রপার অ্যাপ্লাই করা হয়েছে যে এই কারণটা। তাহলে আমরা এই যে এখানে বোর্ডে আসবে না, আমি এই অংশটা মুছে দিচ্ছি, পরবর্তী আর 3টা লাইন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আশা করি মনোযোগ সহকারে দেখলে বাকিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো আরো এই যে 3টি লাইন এখানে হচ্ছে অ্যান্ড স্পেলিং টেস্ট, অর্থাৎ এখানে আরো খুচা, অর্থাৎ এখানে স্পেলিং টেস্ট দিয়ে বুঝাইছি এখানে যে দুঃখ কষ্ট, অর্থাৎ এখানে তো দুঃখ কষ্টই থাকে জীবনের মধ্যে, সেখানে আবার মানুষে খুচাও দেয়, এই কারণে এখানে কম্পেয়ারিং এর মধ্যে পেইনস অ্যান্ড সাফারিং ইউজ করা হয়েছে। আর এই যে স্পেলিং টেস্ট হুবহু অর্থ এখানে বসানো হয়েছে, কিসের সাথে, ওই খুচার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ মানুষ এমনিতেই কষ্টে, তার মাঝে আবার বিভিন্ন কথা বলেও কি খুচা দেয়। তো ওই ভাবার্থটা এখানে প্রকাশ করার জন্য এখানে সরাসরি স্পেলিং টেস্ট দেওয়া হয়েছে, আর এখানে এই যে দুঃখ কষ্ট বোঝানোর জন্য পেইনস অ্যান্ড সাফারিং অ্যাপ্লাই করা হয়েছে। এখন আসো যে সর্বশেষেরটা টু শো দ্য স্পিকার্স, এই যে প্রত্যেকটাতে দ্য স্পিকার অ্যাপ্লাই করে দিলেই তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে দ্য স্পিকার্স এই যে পেইনস অ্যান্ড সাফারিং, তাহলে বক্তা কি যে মহিলা ছিল, এই যে মা তার সন্তানকে বুঝাইছিল, এই জন্য ইন হার লাইফ, তাহলে এটা একদম সহজ। আবার তুমি চেঞ্জ করে দিতে পারবা, টু শো দ্য স্পিকার এক্সপিরিয়েন্সড পেইনস ইন হার লাইফ, অর্থাৎ বক্তার দক্ষতা যেটা এই যে দুঃখ কষ্ট পেইনস ইন হার লাইফ এখানে এটাই প্রকাশ করেছে, তাহলে ওটাও ম্যাচিং হবে। তো এইভাবে ভাবার্থগুলো টু শো দ্য স্পিকার্স দিয়ে যদি এখান থেকে লাইনেতে অংশগুলো লেখো তাহলে তাও হয়ে যাবে। এখন যদি অনেকেই একদম ধারণা কমেই থাকে, না হওয়ার চাইতে হওয়াটা বেটার, তখন তুমি কিছু যদি নাও লেখো দ্য স্পিকার্স দিয়ে পরে স্পেলিং টেস্ট লেখালেও তোমার এটা অনেকাংশেই ম্যাচিং হবে। তো ওইভাবেও তোমরা লিখতে পারো। তাহলে আমি প্রত্যেকটা স্টেপই পার্ট বাই পার্ট বুঝিয়েছি। আরেকটু দেখো, তবে দেখো অ্যান্ড বোর্ড টর্ন অফ, এটা বাংলা হচ্ছে ভাঙ্গা বোর্ড
আর ছেঁড়া, এটাতে বুঝেছি জীবনের কন্ডিশন অবস্থা, অর্থাৎ আমার জীবনটা দুঃখ কষ্টের মাঝে গেল, ভাঙ্গা গড়ার মাঝে গেল, দুঃখ আর গড়া, এই যে নুন আনতে পান্তা পুরা, অর্থাৎ জীবনের অবস্থানটা বুঝিয়েছে। সেই কারণে এখানে শুধু কন্ডিশন লিখলেও তোমাদের চলবে, অথবা স্পিকারস লাইফ কন্ডিশন ওইটা লিখলেও তোমাদের চলবে। তারপরে এখানে লাইনের অংশটা লিখে ফেলাও না, এই যে টার্ন আপ বোর্ড, অথবা বোর্ড টার্ন আপ, ওইটা লিখলেও চলবে। এখন দেখো সর্বশেষ আমি আরেকটা নতুন সিস্টেম দিলাম, যেমন টু পিকচারাইজ, টু শোর জায়গায় টু পিকচারাইজ, এটাও লিখতে পারবো। অর্থাৎ পিকচার মানে কি, ছবি, ছবিত করা, অর্থাৎ এটাকে প্রতিফলিত করা, বিশ্লেষণ, অর্থাৎ প্রকাশ, ওইটাই প্রকাশ পায়। টু শোর সিমিলার ওয়ার্ড অ্যাপ্লাই হবে টু পিকচারাইজ দিয়ে। তাহলে আমরা 5টা চোখের মধ্যে 5টা লাইনের এই রিজনগুলো যখন লিখতে হবে, তাহলে যদি আমরা 5 ধরনের দিই, তাহলে আমাদের এই চকটা স্ট্যান্ডার্ড মান হবে। আর না হয় যে পারবো না, তাহলে তো একটাও লিখতে পারো, হেয়ার আনলাইক থিংস, হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস দিয়ে পড়ে লিখলাম। তো যাই হোক, তোমরা 5টা অ্যাপ্লাই করবে, এনে তো কথা একই। আর না পারলে টু শো দিবা, টু ডেসক্রাইব দিবা, এই। তাহলে যে টু পিকচারাইজ দ্য কন্ডিশন অফ স্পিকারস লাইফ, দ্য কন্ডিশন অফ স্পিকারস লাইফ, প্রত্যেকটা কবিতায় কাকে তো উদ্দেশ্য করে বলে, তাহলে এই যে স্পিকারস কথাটা প্রত্যেকটা কবিতাতে অ্যাপ্লাই করতে পারবা। ওই কারণে এই লাইনটা দিল, যেটা তোমাদেরকে এই যে লাস্ট পার্টে যেটা একদম হার্ড মনে হয়, সেটা তোমাদের জন্য একদম সহজ হয়ে গেল। এখন দেখো, এটা এইভাবে লিখতে পারবা, টু শো দ্য স্পিকারস কন্ডিশন লাইফ, এই কন্ডিশন লাইফও দিতে পারবা। তাহলে দেখো, টু পিকচারাইজ দ্য কন্ডিশন অফ স্পিকারস লাইফ, অথবা টু শো দ্য স্পিকারস কন্ডিশন লাইফ। আর এই যে টু শো, এটা কোনো বিষয় না, টু পিকচারাইজ দিবা, টু শো দিবা, অথবা টু ডেসক্রাইব দিবা, যে কোনো একটা দাও, কোনো সমস্যা নেই। এই যে টু ডেসক্রাইব স্পিকারস লাইফ, হ্যাঁ, এটা দিয়ে তুমি এই লাইনটাও নিয়ে আসতে পারো। এই যে বোর্ড টার্ন আপ, এই যে বোর্ড অ্যান্ড টার্ন আপ, এন দিয়ে যুক্ত করে আলাদাভাবে বুঝিয়ে দিতে পারো এই অংশটা, অথবা এই বোর্ড টার্ন আপ লিখলেও চলবে। ক্লিয়ার? তারপরে দেখো সর্বশেষ অংশ, অ্যান্ড প্লেসেস উইথ নো কার্পেট অন দ্য ফ্লোর, অর্থাৎ মেঝেতে কোনো কার্পেটও ছিল না, অর্থাৎ চৌকি নাই, মাটিতে যে শুইবে এরকম ভালো একটা বিছানাও ছিল না। এখন এটা কি বুঝাইছে, অর্থাৎ থাকা খাওয়াটাও যে ছিল সেটাও আমার আরামদায়ক ছিল না, এটা তো আমার কষ্ট করতে হইতো, যে দিন শেষে কষ্ট করে যে একটু শোয়ার জায়গাটাও আমার ওই রকম আরামদায়ক ছিল না। এই জন্য বলা হয়েছে যে প্লেসেস উইথ নো কার্পেট অন দ্য ফ্লোর, এই জন্য দেওয়া হয়েছে আনকমফোর্টেবল, অর্থাৎ আরামদায়ক ছিল না। ওই বিষয়টাই তো কম্পেয়ার করা হয়েছে এই লাইনের মধ্যে। তাহলে আনকমফোর্টেবল দিলেও চলবে, অথবা আনকমফোর্টেবল স্পিকারস লাইফ, অর্থাৎ বক্তার জীবনে আরামদায়ক ছিল না ওই থাকার স্থানটাতেও। এখন দেখো, এই যে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, এই যে কার্পেট দিয়ে তার জীবনটাকে, থাকার অবস্থানটাকে কম্পেয়ার করা হয়েছে। তাহলে আমরা এখানে এই যে এখান থেকে লাইন নিয়ে হুবহু নিয়ে আমরা কার্পেট অ্যাপ্লাই করলাম। তারপরে দেখো, এই যে নতুন আরেকটা সিস্টেম দিলাম, এই যে পিকচারাইজ না দিয়ে অথবা শো না দিয়ে তুমি টেলও দিতে পারবা, টু টেল, অর্থাৎ ওইটাই বলা হয়েছে, অর্থাৎ ওইটাই দেখানো হয়েছে, দ্য স্পিকারস আনকমফোর্টেবল লাইফ। বোর্ডে জায়গা সংক্ষিপ্ত থাকার কারণে আরো 2-3টা এক্সাম্পল আমি দিলাম না, যে অথবা তোমরা তো টোটাল সিস্টেমটাই বুঝতে পেরেছ। তাহলে আশা করি যে এইভাবে যদি প্র্যাকটিস করো, বইয়ের থেকে কয়েকটা মডেল কোয়েশ্চেন থেকে
যদি প্র্যাকটিস করে আনসার শিটটা দেখে পরে ওই সিস্টেমটা যদি ফলো করো তাহলে ওইখান থেকে লাইনটা কম্পেয়ার করতে পারবে এবং এই ওয়ার্ডগুলো ওই আনসার শিটটা দেখার পরে তোমার সিস্টেমে লিখতে পারবে। এই জন্য বলা হয়েছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি প্র্যাকটিস করো। এই এক্সারসাইজটি একটি মডেল কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে, তোমরাও এইভাবে মডেল কোয়েশ্চেন থেকে প্র্যাকটিস করো। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, অষ্টম শ্রেণীর প্রত্যেকটা কোয়েশ্চেনের ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে। প্লে লিস্টের নাম হচ্ছে ক্লাস 8 ইংলিশ ওয়ার্ল্ড। সেখানে গিয়েও তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে তোমরা ফ্রি কোর্সটা করতে পারো। আর যদি আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা। অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।